দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান। বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত বিপর্যয় নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে, আলোচনা, তর্ক বিতর্ক চলছে। বিশেষ করে পরিবেশগত সমীক্ষার আগেই প্রকল্পটির ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে চুক্তি স্বাক্ষর করার কারণে অনেকে ধারণা করছেন যে পরিবেশগত প্রভাবের বিষয়টি এখানে উপেক্ষা করা হয়েছে। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা রয়েছে এবং এই প্রকল্পের 1320 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রকল্প এলাকার 14 কিলোমিটারের মধ্যে, বিশেষ করে যেখানে বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন রয়েছে, সেখানে এই বিদ্যুৎ কেন্দ্রটি করার ফলে এটি নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে এবং প্রায় বলা হয় যে উন্নয়নের সাথে পরিবেশের একটি বিরোধ সবসময় আমরা দেখতে পাই। নানা রকম তর্ক বিতর্ক উঠে, বিশেষ করে দিনাজপুরের ফুলবাড়িতে খনি থেকে কয়লা উত্তোলন নিয়েও কিন্তু বিতর্ক উঠেছে এবং এই বিতর্কের নানা দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আলোচনা করার জন্য আজকে আমার সাথে একাত্তর সংযোগে যারা উপস্থিত হয়েছেন বা সংযুক্ত হয়েছেন দর্শক পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আছেন অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ এবং সদস্য সচিব, তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। আছেন খন্দকার আজিজুর রহমান, প্রকল্প পরামর্শক, রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে একাত্তর সংযোগে সংযুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের আলোচনা শুরু করব, যেমনটি বলছিলাম সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। তবে তার আগে দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাচ্ছি আজকের দিনের প্রধান সংবাদগুলো। পোশাক শ্রমিক পুলিশ সংঘর্ষ, ভাঙচুর, অবরোধ, কারখানা বন্ধ, নিরাপত্তা চাইলেন মালিকরা। আগামীকাল থেকে আমরা ফ্যাক্টরি অবশ্যই খুলব, আমরা নিরাপত্তা চাই এবং শ্রমিক নেতৃবৃন্দের কাছেও আমরা সহযোগিতা চেয়েছি। দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিবির সংঘর্ষে আহত 28 জন, প্রাণ দিলেন অগ্নিদগ্ধ 3 চালকই। এরকম ইতিহাস দেখি নাই যে 80-85 টাকা 90 টাকা পেঁয়াজ। দামের নাগাল চেনে ধরতে শিগগিরই আরো 1000 টন পেঁয়াজ বাজারে ছাড়ছে টিসিবি। তারা কিনে খেতে কষ্ট হয়, তাদের জন্য আমাদের এই ইম্পোর্ট কার্যক্রমটা মূলত অব্যাহত আছে। আওয়ামী লীগের কারণে সংকট উত্তরণে জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ হয়েছে, দাবি ফখরুলের। এই প্রস্তাবে আওয়ামী লীগ সাড়া দিচ্ছে না এবং তারা এখানে কোনো প্রতিনিধি পাঠাতে সম্মত নয়। স্বাভাবিকভাবেই সেই উদ্যোগটির অবসান। নাইরোবির বিপণী কেন্দ্রে জিম্মি সংকটের অবসান এখনো হয়নি, আবারও অভিযানের প্রস্তুতি। সব ধর্ম, বর্ণ আর বহুজাতিক সংস্কৃতির দেশ কেনিয়া। দেশের ভেতরে কিংবা বাইরে যে কোনো শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত কেনিয়া। দর্শক চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যোগদান করতে পারেন। ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ যে কোনো মাধ্যমে পর্দায় দেখানো নাম্বারগুলোতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুরুতে যেমনটি বলছিলাম, আমি খন্দকার আজিজুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এই যে রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে নানা রকম তর্ক উঠেছে বা প্রশ্ন উঠেছে এবং যেটি বলা হয় যে এটি পরিবেশগত বিপর্যয়ের কথা বলা হচ্ছে। সাধারণত এরকম গুরুত্বপূর্ণ বন বা পরিবেশে প্রকল্প বাস্তবায়নের আগে সেখানে আসলে পরিবেশগত সমীক্ষা বা জরিপ করা হয়ে থাকে। কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখলাম যে জমি অধিগ্রহণ বা স্থান চূড়ান্তকরণ, জমি অধিগ্রহণ বা চুক্তি স্বাক্ষরের পর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হলো কেন? খন্দকার আজিজুর রহমান। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাইছি খন্দকার আজিজুর রহমান। আমি বলছি রামপাল 1320 মেগাওয়াট বিদ্যুৎ কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প 2010 সালে উদ্যোগ গ্রহণ করা হয়। ওই 2010 সাল থেকে গত জুন পর্যন্ত এটাকে বিভিন্ন রকম স্টাডি করা হয়েছে। ইআইএ, তারপরে পিপলস কনসালটেশন, লোকাল জনগণের মতামত নেওয়া হয়েছে। যত ধরনের বিশেষজ্ঞ সবার পরামর্শ, সবারই আলোচনা সমালোচনা ভিত্তি করে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছে, কিন্তু সেটি করা হয়েছে চুক্তি স্বাক্ষরের পর।
তাই নয় কি? কোন চুক্তি? বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ বা চুক্তি স্বাক্ষর পর বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটি হওয়ার পর তো প্রথমে কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআই এর যে কথাটি বলছেন সেটি কি করা হয়েছিল? জি, করা হয়েছে। প্রথমে ভূমি অধিগ্রহণ করা হয়েছে, এটাই সত্য। পরবর্তীতে বিদ্যুতের যে চুক্তি করা হয়েছে এটা ঠিক না। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হবে আরো সামনে। সেটাই আমার প্রশ্ন ছিল, এমন একটি জায়গায় আসলে এই বিদ্যুৎ কেন্দ্রটি করার কথা হচ্ছে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে যে পরিবেশগত বিপর্যয়ের ব্যাপার, সেখানে ভূমি অধিগ্রহণ আগে করা হলো কিন্তু ইআই এর পরে করা হলো কেন? আপনার ভূমি অধিগ্রহণ ছাড়া তো ইআই হবে না, এটা তো শর্ত। আপনার জায়গার মালিকানায় যদি না থাকে তাহলে ইআই স্টাডি তো হবে না, হওয়ার কথা প্রশ্ন আসছে না। তবে আগে জমির মালিক হইতে হবে, তারপর ইআই স্টাডি হবে। আমি এখানে একটু আনু মোহাম্মদকে জানতে চাচ্ছি। অধ্যাপক আনু মোহাম্মদ, আপনার কি তাই মনে হয় যে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে পরিবেশগত বিপর্যয়ের কথা আপনারাই বলছেন, সেখানে উনি যেটি বলছেন? আসলে সুন্দরবন সম্পর্কে ন্যূনতম ধারণা যদি থাকে কারো, তাহলে সুন্দরবনের কাছাকাছি এই ধরনের একটা বিদ্যুৎ প্ল্যান করতে গেলে, শুধু এই ধরনের বিদ্যুৎ প্ল্যান না, যে কোনো ধরনের কনস্ট্রাকশন ধরনের জিনিস করতে গেলেই খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। মানে এটা ইকোলজিক্যালি এত সেন্সিটিভ একটা প্লেস, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং ন্যাচারাল সেফগার্ড হিসেবে বাংলাদেশে এটা একটা অনন্য ভূমিকা পালন করে। এরকম একটা জায়গায় যখন এরকম একটা প্ল্যান করা হবে, তার আগে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ফিজিবিলিটি স্টাডি, কস্ট বেনিফিট অ্যানালিসিস, এগুলো অনেক ধরনের জিনিস। মানে এটা যদি দায়িত্ব বোধ থাকে এবং এই রকম একটা সুন্দরবনের গুরুত্বটা বোঝার মতো মানসিক শক্তি কিংবা ক্ষমতা থাকে, তাহলে যে কেউ এই কাজগুলো করে নেবে, করে নিয়ে সতর্কতার সঙ্গে জিনিসটা অগ্রসর হবে। সেটা না হয়ে যেটা হয়েছে, প্রথমে সিদ্ধান্ত এসছে 2010 সালে ওইখানে 1800 একরেরও বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে এবং সেই অধিগ্রহণ করার সময় আজিজ সাহেব যেটা বললেন যে পাবলিক কনসালটেশন, সেখানে জনগণকে যেভাবে উচ্ছেদ করা হয়েছে তাতে প্রধানত ব্যবহার করা হয়েছে পুলিশ এবং ওই অঞ্চলের সন্ত্রাসী। তাদের দিয়ে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করার পরে তারা যখন রামপাল কৃষি জমি রক্ষা কমিটি করেছেন, রক্ষা কমিটি করে তারা যখন এই বিষয়গুলো বলতে চেষ্টা করেছেন, তখন সেখানে নানা রকম ভাবে হামলা করা হয়েছে। মানে ওইটাও তাদেরকে অ্যালাউ করা হয়নি। আমি আপনার কাছে আবার আসবো। আপনি জনগণকে উচ্ছেদের কথা বলছেন, আমি এই প্রসঙ্গে আসবো। আমি একটু আবার খন্দকার আজিজুর রহমানের কাছে জানতে চাচ্ছি, যেটি বললেন অধ্যাপক আনু মোহাম্মদ, যে এরকম একটি জায়গা, যে জায়গাটি আসলে বাংলাদেশের একটি প্রাকৃতিক ঐতিহ্য এবং বিশ্বের, আসলে শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের একটি প্রাকৃতিক ঐতিহ্য। বাংলাদেশে তো আরো অনেক জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা ফেলে সুন্দরবনের কাছে কেন? সুন্দরবনের কাছে একথাটা ঠিক না, কারণ 14 কিলোমিটারের। হ্যাঁ বলছি, সুন্দরবনের সর্বশেষ সীমানা থেকে 14 কিলোমিটার দূরে, সর্বশেষ সীমানা থেকে 10 কিলোমিটার মতো সরকার ঘোষিত আছে ক্রিটিক্যাল এরিয়া। এর চেয়ে আরো 4 কিলোমিটার দূরে আমাদের বিদ্যুৎ কেন্দ্র। সুতরাং আমরা তো 14 কিলোমিটার দূরে আছি নিরাপদ দূরত্বে। সরকার যে বাফার জোন ডিক্লেয়ার দিয়েছে তার চেয়ে দূরে, ওইখানে আমরা তো করতে পারি নাই বা করার উদ্দেশ্য নাই, করতে পারে না, সেটা তো ক্রিটিক্যাল এরিয়া। সুতরাং এটাও তো আইনটাই এরকম। সুতরাং আমরা নিরাপদ দূরত্বে আছি আরো 4 কিলোমিটার বেশি। অধ্যাপক আনু মোহাম্মদ, উনি যেটা বলছেন যে নিরাপদ দূরত্বে আছে, এটা হচ্ছে আপনার এই পুরো জিনিসটা সুন্দরবনের গুরুত্ব না অনুধাবন করা বা গুরুত্ব না দেওয়ার ফলে সরকারের দিক থেকে উদ্যোগগুলো এসছে। কারণ 14 কিলোমিটার বলছেন উনি ঠিকই, যে 14 কিলোমিটার এটা সরকারের দাবি। আর জিওগ্রাফাররা কিংবা যারা জিওলজিক্যাল স্টাডি করেন জিআইএস পদ্ধতিতে তারা বলছেন এটা 9 কিলোমিটার। আমি যদি ধরেও নেই সরকারের কথাটা ঠিক, 10 কিলোমিটার বাফার জোন মানে হচ্ছে উঠান, তার আঙিনা ধরেন। আর তার বাইরে 4 কিলোমিটার পরে, মানে যে জায়গাটা এখন করা হচ্ছে এটা আসলে বৃহত্তর সুন্দরবন আমরা বলতে পারি। এগুলো আসলে সুন্দরবনই ছিল এবং এই মানুষের বিভিন্ন ধরনের দখল টখল ইত্যাদির মধ্যে যেটা সরে গেছে। 14 কিলোমিটার তারা বলছেন সেফ রিজিয়ন। যে কোম্পানি এনটিপিসি এখানে কাজ করছে, প্রধানত তারাই মূল ভূমিকায় আছে। সে এনটিপিসি যে দেশের কোম্পানি, সেই দেশে এনটিপিসির বিদ্যুৎ কেন্দ্র বাতিল হয়েছে এই কারণে যে ভারতের প্রচলিত আইন অনুযায়ী এই ধরনের বনাঞ্চল কিংবা কৃষি জমি, এমনকি জনবসতিও যদি থাকে, তার 25 কিলোমিটারের মধ্যে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র করতে দেওয়া হয় না। কারণ ধরে নেওয়া হয় তাদের এই অনেক দিনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা এই সিদ্ধান্তে এসছে এবং সেই আইনগুলো 1987, 2010 এবং 1972 এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইনে ভারতের আইন অনুযায়ী কিন্তু এনটিপিসি সেখানে করতে পারবে না।
এবং মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকে বাতিল হয়েছে, এবং যেগুলো বাতিল হয়েছে কিন্তু অধ্যাপক সেই আনু ধরনের মোহাম্মদ, বন- বাংলাদেশের আইন, ভারতের আইন অনুযায়ী 25 কিলোমিটারের মধ্যে করতে পারবে না, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী সুন্দরবনের 10 কিলোমিটারের এলাকার মধ্যে করা যাবে না। বাংলাদেশে আইন স্পষ্টভাবে কোনো আইন নেই। আপনি যদি বলেন বাংলাদেশে আইন নাই, এবং আইনের অনেক রকম ফাঁকফোকর আছে, হাইকোর্ট এটা রুল দিয়েছে, সেই রুলটা পড়ে আছে, সেই রুলকে অস্বীকার করে কাজ চলছে। এইটা আইনের কথাটা বাংলাদেশে বলা খুব কঠিন। কারণ আমি বলছি যে ভারতীয় কোম্পানি এখানে ইনভলভ, তারা কিন্তু ভারতের আইনের বিরুদ্ধে কাজ করছে, এবং সেটা যদি আমরা বিবেচনা করি, ভারতের অভিজ্ঞতা, যেহেতু তারা অনেকদিন ধরে কাজ করছে এবং কয়লা ভিত্তিক অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, তাদের অভিজ্ঞতাকে আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সেইখানে তারা 25 কিলোমিটারের মধ্যে করছে না, এটা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসছে। এবং সেইটাকে আমরা যদি বিবেচনা করি, তাহলে তো এটা মানে 14 কিলোমিটার হচ্ছে একটা বিপজ্জনক এরিয়ার মধ্যে, এবং সেটাই বাংলাদেশ সরকার করতে যাচ্ছে, এবং সেটাও করছে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো, এবং যে ক্ষতির কথাগুলো বলছিলেন বা পরিবেশের বিপর্যয়ের কথাগুলো বলছিলেন আমি আসবো। তার আগে আমি একটু ডক্টর আহসান এইচ মনসুর, উনি যে বলছেন যে ভারতীয় আইনের বিপক্ষে যে বাংলাদেশে তারা এটি করছে এবং বাংলাদেশ সরকার সেটি অনুমোদন দিচ্ছে, এবং বাংলাদেশ এই বিষয়ে কোনো স্পষ্ট আইন নেই, আপনি কি বলবেন? না, আমি মনে করি যে বাংলাদেশের আইনের অস্পষ্টতা তো অবশ্যই আছে, এবং এখানে আমাদের যে ওপেকনেস, এটাই এই কন্ট্রোভার্সিকে জিয়ে রেখেছে। এটা যেটা হওয়া উচিত ছিল যে সরকারের পক্ষ থেকে খুব সুস্পষ্টভাবে, জবাবদিহিতামূলকভাবে এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যে এটাতে কোনো বা বড় কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সের উপর পড়বে না। এইটা তথ্যপাত্য ভিত্তিক হওয়া উচিত। এটা যদি সম্ভব হয় দেশি বিদেশি, আপনার কি মনে হয় সরকার সুস্পষ্টভাবে এই বিষয়টি জবাবদিহি করতে পারেনি? আমার তো মনে হয় না, কারণ আমি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু আনইকুইভোক্যাল এবং ফ্যাক্ট বেসড কোনো এভিডেন্স দেখি নাই, আমার চোখে পড়ে না। আমি হয়তো অজ্ঞ এই বিষয়ে, কিন্তু আমার চোখে পড়ে নাই। আমার মনে হয় যে একটা ভালো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে, ভালো, আমি এটার উপর এমফাসিস করছি, যেটি হয়েছে সেটি আপনি ভালো বলছেন না, কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা, এবং যদি হয়ে থাকে তাহলে ফ্যাক্টগুলোকে সুন্দরভাবে প্লেস করে দিই এবং লেট ইট বি ডিবেটেড। কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়াতে আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র লাগবে, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। কিন্তু এটা কোথায় হবে সেটা তো প্রিডিটারমিন করার কোনো প্রয়োজন আমি নেই। আপনার কাছে আবার আরো অপশনস আছে এবং সেগুলোকে দেখা উচিত। খন্দকার আজিজুর রহমান যেটি বলছেন ডক্টর আহসান এইচ মনসুর, যে সরকারের পক্ষে সুস্পষ্ট জবাবদিহি, সরকার এখন সুস্পষ্টভাবে জবাবদিহি করেনি, যার জন্য অস্পষ্টতা রয়ে গেছে, এবং উনি কোয়ালিটি অ্যাসেসমেন্টের কথা বলছেন। তাহলে আমাদের এই যে অ্যাসেসমেন্টটা হয়েছে সেটিকে আসলে কোয়ালিটি হয়নি, বা সরকার কেন এখনো এই বিষয়টি সুস্পষ্টভাবে জবাবদিহি করতে পারছে না? সম্পূর্ণ স্পষ্ট, অস্পষ্ট কিছু নাই। কারণ সরকারি সংস্থা যে আইন আছে, বিধিবিধান আছে, আমরা যে ইআইআর রিপোর্ট সাবমিট করেছি সেখানে বলা আছে একদম ক্লিয়ারলি যে যত রকম রুলস, রেগুলেশন, লিমিটেশন আছে আমরা সবগুলো মেনেই করব, একটাও এই রেগুলেশনের বাইরে যাবে না, একটার বাইরে যাবে না। এবং যতগুলো পারমিসিবল লিমিট আছে এই লিমিটগুলো মানা হবে। এছাড়াও আরো গ্যারান্টি দেওয়া হয়েছে যে অনলাইনেও থাকবে, যদি নিঃসরণ কোনো সময় অ্যাক্সিড করে সেটা অনলাইনে যে কোনো মানুষ দেখতে পারবে, মিনিস্ট্রি হোক, পাবলিক হোক, পরিবেশ অধিদপ্তর, তারা দেখতে পারবে। ওইটা একটা চ্যালেঞ্জের মতো, যেটা হচ্ছে এটা পুরা চ্যালেঞ্জ, যে কেন হবে না। আর সুন্দরবনের আমাদের চেয়ে আরো 10 কিলোমিটারের মধ্যে আরো ইন্ডাস্ট্রি আছে, কিন্তু প্রশ্ন আসছে শুধু ইয়ে নিয়ে, ওই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এটা 5-7টা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এলপি গ্যাস আছে, এগুলা ও 10 কিলোমিটারের ভিতরেই আছে, ও বাফার জোনের ভিতরে। তাহলে আমি এই প্রসঙ্গে অধ্যাপক আনু মোহাম্মদকে জানতে চাচ্ছি, উনি বলছেন যে সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা প্রশ্ন তুলছেন না। তাহলে আমি যদি আরেকটু বলি, পোর্টের কথাই যদি বলি বা মংলা বন্দরের কথাই বলি, সেটি তো 6 কিলোমিটারের মধ্যে। আমাদের এই সুন্দরবনকে নিয়ে, সুন্দরবন তো এর আগে আপনি ধরেন 200 বছর আগের কথা চিন্তা করেন, 100 বছর আগের কথা চিন্তা করেন, এই সুন্দরবন আরো 3 গুণ বিস্তৃত ছিল। এই সুন্দরবন ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের আগ্রাসন, দখল এবং বিভিন্ন দায়িত্বহীন কর্মকাণ্ডের কারণে সুন্দরবন এখন 1/3। তার উপরে আবার ফারাক্কার কারণে সেখানে মিষ্ট পানির প্রবাহের ঘাটতি হয়েছে, সেটাও একটা স্যালিনিটি মানে লবণাক্ততা বাড়িয়েছে, সেটাও ক্ষতি করেছে। তারপরেও যে সুন্দরবন আছে, সুন্দরবন তো বাংলাদেশ এবং ভারত দুটো দেশ জুড়েই, এবং সেখানে প্রায় 60%-এরও বেশি সুন্দরবন বাংলাদেশের অংশে। সেখানে যে ধরনের ক্ষতিকর প্রভাবগুলো হচ্ছে সেইগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে আপনি মরণ আঘাত বলতে পারেন। কারণ এটার যে প্রভাব, এতগুলো ইন্ডাস্ট্রি, আরো যদি এতগুলো ইন্ডাস্ট্রি হয়, তাহলেও একটা
কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, এটার প্রভাব তার চেয়ে অনেক বেশি। এটা হচ্ছে একেবারে মরণ আঘাত। কারণ এটা হওয়া মানে হচ্ছে সুন্দরবনের তার সার্ভাইভ করা কিংবা রিপ্রোডিউস করার যে ক্ষমতা, সুন্দরবনের একটা অসাধারণ ক্ষমতা আছে, সেটা একেবারেই থাকবে না, একেবারেই বিপর্যস্ত হবে। আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা করা হয়েছে পরে, সেটা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল এবং মতামত চাওয়া হয়েছিল। সেখানে আমরা লিখিতভাবে মতামত দিয়েছি, পরিবেশ আন্দোলন লিখিত মতামত দিয়েছে, অন্যান্য এক্সপার্টরা মতামত দিয়েছে। তারপরে তারা একটা গত 12 এপ্রিল একটা পাবলিক কনসালটেশন, মানে এক্সপার্টদের নিয়ে একটা কনসালটেশন ডেকেছিলেন। সেখানে আমাদের প্রতিনিধিরাও ছিলেন এবং সেখানে যতজন আমন্ত্রিত এক্সপার্ট ছিলেন প্রত্যেকে এটার যে অসম্পূর্ণতা, তার মধ্যে যে স্ববিরোধিতা, তার মধ্যে যে প্রতারণামূলক বিভিন্ন ধরনের বিষয়। একটা উদাহরণ দেই আমি, সুন্দরবন হচ্ছে একটা ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া, সেটাকে রেসিডেন্সিয়াল এরিয়া কিংবা ভিলেজ হিসেবে দেখানো হচ্ছিল, যাতে এই ক্ষতিকর উপাদানের মাত্রাটা একটু বেশি রেশনালাইজ করা যায়। এই ধরনের ঘটনা কিংবা ফ্লাই অ্যাশে ক্ষতি হবে বলা হচ্ছে, তখন সেখানে বলা হচ্ছিল যে ফ্লাই অ্যাশ ব্যবহার করবে সিমেন্ট কোম্পানি। আপনি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন বিলবোর্ডে দেখবেন, সেখানে সিমেন্ট কোম্পানি বলে যে আমরা ফ্লাই অ্যাশ ব্যবহার করি না। তাহলে সেই লক্ষ লক্ষ টন ফ্লাই অ্যাশ হবে সেখানে, সেগুলোর ব্যবস্থাপনা কি হবে সেগুলো নিয়ে সম্পূর্ণভাবে মেবি, কুড বি, উইল বি, এবং আমরা ব্যবস্থা করব, ব্যবস্থা না হবে, এই ধরনের প্রতিশ্রুতি, মানে সম্পূর্ণ গায়েবী আশ্বাসের উপরে আপনি যে সুন্দরবন, অনেক যে অস্পষ্টতা, স্ববিরোধিতা এবং অনেক ধরনের প্রতারণামূলক, মানে মানুষকে প্রকৃত তথ্য আড়াল করার মতো তৎপর। আমি অবশ্যই খন্দকার আজিজুর রহমানের কাছে স্ববিরোধিতা বা অস্পষ্টতা বা প্রতারণার বিষয়ে জানতে চাইবো। তার আগে একটি দর্শক ফোন নিতে চাচ্ছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সাইদুল হোসেন, সংক্ষেপে বলছি। সুন্দরবনের 25 কিলোমিটারের মধ্যে করা যাবে না, ভালো কথা। বাংলাদেশে কি 25 কিলোমিটারের মধ্যে লোক বসতি নাই, এরকম জায়গা পাওয়া যাবে? 1 নাম্বার। 2 নাম্বার, ফারাক্কায় এনটিপিসির 1800 মেগাওয়াটের একটা প্রজেক্ট আছে কয়লা ভিত্তিক, সেইখানে পরিবেশ ধ্বংস হয়ে গেছে, মহাবিপর্যয় হয়ে গেছে, মাছ মরে গেছে, এরকম কোন উদাহরণ নাই। দয়া করে আপনাকে একটু দেখে আসবেন যে সেখানে আম গাছ, লিচু গাছ বেঁচে আছে কিনা বা মাছ বেঁচে আছে কিনা। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে অবশ্যই এই প্রশ্নের উত্তর নিব আমাদের অতিথিদের কাছ থেকে। দর্শক, এখন একটা বিরতি।